বল কি চ্যাপ্টার চলছিল তোদের? বৃত্তীয় গতি। বৃত্তীয় গতির পড়ালাম কি বল? কত দূর হয়েছিল? গতীয় সমীকরণ অবধি হয়ে গেছিল তাই তো? ওকে। হুম। তাহলে আজকে তোদের যেটা আলোচনা হবে, আমি পড়ানো শুরু করে দিয়েছি রে, জানিস তোরা? ওই মেয়ে, শুরু করে দিয়েছি জানিস? আওয়াজ পাচ্ছিস? হ্যাঁ, তো মন দিয়ে এদিকে। আচ্ছা, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে অভিকেন্দ্র, অভিকেন্দ্র ত্বরণ এবং অভিকেন্দ্র বল। ঠিক আছে, মূল বিষয় এটা এবং এটাকে নিয়ে আলোচনা চলবে। অভিকেন্দ্র বল বা অভিকেন্দ্র ত্বরণ, এটাতে ঢোকার আগে একটা বিষয় তোদেরকে মনে করাই। সমবৃত্তীয় গতি নাম শুনেছিস? সমবৃত্তীয় গতি নাম শুনেছিস? কোথায় শুনেছিস? হুম, একমাত্রিক গতি চ্যাপ্টারে করেছিলাম, তাই না? যারা করিসনি পরে এসছিস, শুনে নে। সমবৃত্তীয় গতি মানে হচ্ছে একটা বস্তুকণা যদি বৃত্তাকার পথে গতিশীল হয়, বৃত্ত দারুণ হয়েছে না? একটা বৃত্তাকার পথে যদি গতিশীল হয়, তো এই বৃত্তপথে একটা কণা যাচ্ছে মনে কর, এবং এর যে দ্রুতি, বেগ নয় কিন্তু, কি বললাম? দ্রুতি, স্পিড। এই দ্রুতিটা যদি কনস্ট্যান্ট হয়, মানে 1 সেকেন্ডে 5 মিটার, আমি জাস্ট বলে দিলাম তোকে যে 5 মিটার/সেকেন্ড, এই স্পিড নিয়েই ধরো রোটেট করছে, তাহলে এই ধরনের গতিকে বলা হবে সমবৃত্তীয় গতি। ঠিক আছে, কি বলা হবে? সমবৃত্তীয় গতি। এখানে বেগটা বেগ বলছি, এখানে দ্রুতিটা কনস্ট্যান্ট। দ্রুতি বা এটাকে আমরা বলে থাকি স্পিড, এটা কনস্ট্যান্ট। বেগ কনস্ট্যান্ট নয়, বেগের মান কনস্ট্যান্ট। বেগের মান কনস্ট্যান্ট, কারণ বেগ মানে হচ্ছে মান প্লাস অভিমুখ। বাট এখানে তুই দেখতে পাচ্ছিস অনবরত অভিমুখ চেঞ্জ। এখানে অভিমুখটা এই বরাবর, এখানে অভিমুখটা এই বরাবর, এখানে এই বরাবর, বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে। মোট কথা, যে কোনো পয়েন্টে অভিমুখ বের করতে গেলে সেটা স্পর্শক বরাবর হচ্ছে, তাই তো? তাহলে যেহেতু বেগের অভিমুখ চেঞ্জ হচ্ছে, সুতরাং বেগ কনস্ট্যান্ট এটা কিন্তু আমরা বলতে পারি না। বেগ কনস্ট্যান্ট এই কথাটা কিন্তু ভুল। বেগের মান কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে সমবৃত্তীয় গতি মানে কোনো একটা কণা সমান দ্রুতি নিয়ে বৃত্তপথে রোটেট করবে, তাকেই বলবো আমরা সমবৃত্তীয় গতি। এখানে মনে রাখবি, কৌণিক বেগ যেটা, কৌণিক বেগ পড়লাম না রে আমরা আগের দিন? কৌণিক বেগকে কি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি বলতো? ওমেগা। এটা কিন্তু কনস্ট্যান্টই থাকবে। রৈখিক বেগ কনস্ট্যান্ট নয় কিন্তু, ওমেগা কৌণিক বেগটা কনস্ট্যান্ট। কৌণিক বেগ মানে কি? একক সময়ে কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তো সেটা তো সমানই হবে সবসময়। আর কৌণিক বেগের অভিমুখ কোন দিকে রে? লম্বভাবে বহির্মুখী। কি করেছিলাম? হাতের 4টা আঙুলকে ঘুরিয়ে দিয়ে ওইদিকে, বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে থাকবে সেই দিকটা, বা ডান পাকের কর্কস্ক্রু। ক্লিয়ার? অসুবিধা নেই এত দূর পর্যন্ত? এটা হলো বৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতি। এবার দেখ, যখন কোনো কণা বৃত্তপথে ঘুরবে, আমি কি বললাম? যে কোনো পয়েন্টে ওর ওর যে অভিমুখটা সেটা স্পর্শক বরাবর হবে। এটা প্র্যাকটিক্যালি তোরা জানিস যে অ্যাকচুয়ালি অভিকর্ষ, সরি, স্পর্শক বরাবর তার অভিমুখ হয়। জানিস কি? মনে কর একটা সুতোকে, একটা পাথরকে সুতোয় বেঁধে ঘোরাচ্ছি, স্পিডে ঘোরাচ্ছি, ঠিক আছে, আর ভিডিও রেকর্ড হচ্ছে, ধর স্লো মোশনে ভিডিও রেকর্ড হচ্ছে, আর একটা পাথরকে আমি ঘোরাচ্ছি। পাথরটা ধর এখানে ছিঁড়ে গেল হঠাৎ করে। এখানে যদি ছিঁড়ে যায়, তাহলে ওই পাথরটাকে এইভাবে ঘুরতে ঘুরতে গিয়ে দূরে গিয়ে পড়বে? জাস্ট এখান থেকে সোজা বেরিয়ে যাবে। যদি এইখানে ছিঁড়ে যায়, তাহলে এখান থেকে সোজা চলে যাবে, যদি তুই স্লো মোশনে ভিডিওটাকে জুম করে দেখিস। বোঝা গেল? এছাড়া আরো ভালো এক্সাম্পল তুই দেখতে পাবি, সাইকেলের চাকা যখন কাদার মধ্যে ঘুরে খুব স্পিডে, বা বৃষ্টির দিনে যদি সাইকেল ধুয়ে থাকিস, জলের মধ্যে চাকা ঘুরিয়েছিস, প্যাডেল দিয়ে ঘোরাসনি? কি করেছিস জীবনে? এগুলো করিসনি তো। যাই হোক, এরপরে করবি। সাইকেলই নেই বোধহয়, তোরা আবার বেশি গরিব হয়ে গেলি বোধহয়। করেছিস না? সাইকেলের চাকাটাকে স্পিডে ঘোরাবি জলের মধ্যে ঢুকিয়ে, পুকুর হোক বা কোনো ডোবার মধ্যে নিয়ে গিয়ে জলের মধ্যে যখন খুব স্পিডে ঘোরাবি, দেখবি চাকার নিচ থেকে যে জলের কণাগুলো উঠবে, একদম স্পর্শক বরাবর উঠে পড়ে যায়। একদম স্পর্শক বরাবর, কাদা হোক জল হোক যাই হোক না কেন, হয়তো। তার মানে যে কোনো বস্তু কণা যখনই সেই বৃত্তপথটাকে ছাড়বে, সেই স্পর্শক বরাবর ছিটকে যাবে, তার মানে তার অভিমুখটা স্পর্শক বরাবর হবে। এতটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে? অসুবিধা নেই। নেক্সট পার্ট আমরা আলোচনা করছি অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ, এটা ইংরেজি নামটা মনে রাখিস, সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপেটাল
আমি আমার শব্দই শুনতে পাচ্ছি না, তোরা শুনতে পাচ্ছিস? আস্তে আস্তে, এর থেকে বেশি জোরে বলতে গেলে আমার বক্স ভেঙে যাবে। এইটুকুই ঠিক আছে। অভিকেন্দ্র ত্বরণ বা সেন্টিমেন্টাল অ্যাক্সেলারেশন বিষয়টা কি? যে কোনো কণা যখন বৃত্তাকার পথে ঘোরে কিনা, ওই কণাটার কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে। এ আবার কেমন কথা, কেন্দ্রের দিকে যাই না অথচ কেন্দ্রের দিকে ত্বরণ কাজ করে? একটু আজব আজব লাগছে। আমি তোদেরকে প্রমাণ করে এখনই দেখিয়ে দিচ্ছি যে কেন্দ্রের দিকে ত্বরণ কিভাবে কাজ করে। যে কোনো বস্তু কণা যে বৃত্তপথে ঘুরবে, তার কেন্দ্রের দিকে একটা ত্বরণ বা একটা বল কাজ করবেই। ত্বরণ কাজ করছে মানে বলও কাজ করছে। ঠিক আছে, কি করে হচ্ছে আমি বিষয়টা বলি। দেখ, একটা কণা মনে কর এ বিন্দুতে আছে, কণাটার পজিশন হচ্ছে এ বিন্দুতে, ও রোটেট করছে এরকম ভাবে। আমি ওকে জাস্ট স্লো মোশনে দেখছি যে কোনো মুহূর্তে এ বিন্দুতে আছে। তাহলে তার একটা ভেলোসিটি থাকবে, ভেলোসিটি বলছি, তার একটা স্পিড থাকবে, দ্রুতি থাকবে। তো সেই স্পিডের ডাইরেকশন যদি দেখিস, স্পর্শক বরাবর বাইরের দিকে, এই জায়গাটায় তার সেন্টার আছে। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে তার স্পিড ভি, সেটা হচ্ছে স্পর্শক বরাবর বাইরের দিকে। খুব কম সময়ে, জাস্ট কয়েক সেকেন্ড, এতটা কম সময় যে এখান এখান থেকে জাস্ট এখানে পৌঁছালো, আমি ধরে নিচ্ছি একদম এখানে খুব কাছে। তো এখানে করলে তো হিজিবি হিজিবি, আমি একটু দূরেই দেখিয়ে দিলাম বোঝানোর সুবিধার্থে। এই বিন্দুটা কোথায় আছে? এখানে আছে, একদম কাছে। যখন এখানে পৌঁছে যাবে বি বিন্দুতে, তখন তার স্পিড কিন্তু স্পর্শক বরাবর এদিকে, হ্যাঁ কি না? প্রথমে এইদিকে ছিল, আর যখন এ থেকে বিতে চলে গেল তখন এদিকে। এ আর বি এর মধ্যে গ্যাপ নেই বেশি, তুই দেখতে পাচ্ছিস বেশি, বাট এ আর বি একদম এখানেই আছে, এতটাই কাছে আছে, সুবিধার্থে দূরে রাখলাম। তাহলে এই জায়গাটায় পৌঁছালো, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। অসুবিধা আছে করে বুঝতে? এই যে ভি স্পিডটা, এটাকে দুটো উপাংশে তুই ভেঙে নে। কিভাবে দুটো উপাংশে ভেঙে নিবি? একটা এই বরাবর উপাংশ আর একটা এই বরাবর উপাংশ। কেন দুটো উপাংশে ভাঙছি কি হবে একটু পরে বুঝিয়ে যাবি সবকিছু। প্রথমত উপাংশে ভাঙাটা কি মনে আছে তোদের? ভেক্টরে করেছিলাম। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটাও থিটা। বলতো বুঝতে পারলি কিনা? বুঝতে পারলি? পারলি না। এটা যদি থিটা, এটা থিটা একান্তর কোণ। এই দেখ জেড, একান্তর কোণ হিসেবে এটা থিটা, তাই না? এবার ব্যাসার্ধের সাথে স্পর্শক হয় 90 ডিগ্রি, তো এটা থিটা মানে বাকিটা কত? 90 - থিটা। আবার এরা দুজন পরস্পরের সঙ্গে লম্ব, তাহলে এটা 90 - থিটা মানে এটা থিটা। ব্যাস হয়ে গেল। এত ভেঙে ভেঙে দেখানোর কোনো দরকার নেই, ডিরেক্ট লিখে দেবো ওখানে গিয়ে যে ওটা থিটা। এমনিতেই এখানে অনেক কিছু লিখতে হবে। হলো, এটা হচ্ছে ভি কস থিটা। থিটা উপাংশটাকে ভি কস থিটা বলি, আর যেটা লম্বভাবে থাকবে তাকে কি বলবো? ভি সাইন থিটা। ভেরি গুড। এবার আমি কি ধরেছি? খুব কম সময়, একদম ইনস্ট্যান্ট। তো খুব কম সময়ে যদি বলি, তাহলে থিটাটা অনেক ছোট হবে নাকি? থিটা অনেক ছোট হবে। যদি কোনো অ্যাঙ্গেল ছোট হয়, তাহলে মনে রাখবি তার কসের মান নিয়ারলি ইকুয়ালস টু 1 হয়ে যায় যদি কোনো অ্যাঙ্গেল ছোট হয়, এবং সাইনের মান নিয়ারলি ইকুয়ালস টু থিটা হয়ে যায়। রেডিয়ান একক এগুলো। কি বললাম? যদি কোনো অ্যাঙ্গেল ছোট হয়, জানিস না তোরা, এখন জেনে নে, যদি কোনো অ্যাঙ্গেল ছোট হয় তাহলে তার কসের মান 1 হয়ে যাবে এবং সাইন থিটার মান থিটা হয়ে যাবে। বোঝা গেল এতটুকু? ওকে। সেই জিনিসগুলো যদি আমি এখানে ইউজ করি, তাহলে ভি কস থিটাকে লিখবো কি? ভি। আর ভি সাইন থিটাকে কি লিখবো? ভি থিটা। আপত্তি আছে কি? নেই তো? এই জায়গায় আপত্তি থাকতে পারে, এটা আমি তোদেরকে ক্লিয়ার করতে পারবো না। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করে তোরা মিলিয়ে নিতে পারিস। 1 রেডিয়ান আর সাইন 1 রেডিয়ান দেখবি একই আসবে, কাছাকাছি একই মানি আসবে। বোঝা গেল? তাহলে এতটুকু তুই বুঝতে পারলি। এবার বিষয়টা দেখ, আমি দুটো অ্যাক্সিস নিচ্ছি, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। প্রথমে এক্স অক্ষ বরাবর, এখানে এ বিন্দু ছিল, এখানে বি বিন্দু ছিল, কাছাকাছি। এক্স অক্ষ বরাবর প্রথম দিকে বেগ কত ছিল? ভি। ওয়াই অক্ষ বরাবর বেগ কত হয়েছে পরে? সরি, এক্স অক্ষ বরাবর পরে বেগ কত হয়েছে? ভি। আবার বলছি, এক্স অক্ষ বরাবর মানে এক্স অক্ষ বলতে এই ডাইরেকশনটা, প্রথমে বেগ ছিল ভি, পরে বেগ কত হয়েছে? ভি। তাহলে বেগের পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে আমি যদি এক্স অক্ষ বরাবর ত্বরণ বের করতে চাই, বেগের পরিবর্তন বাই টাইম, দ্যাট ইজ 0, মানে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণই নেই। ওয়াই অক্ষ বরাবর দেখ, এবার ওয়াই অক্ষ কোন দিকটা? উপরের দিকটা। ওয়াই অক্ষ বরাবর ওপরের দিকে প্রথমে কোনো বেগ ছিল না, সব এক্স অক্ষ বরাবর ভি ছিল, ওয়াই অক্ষ বরাবর কিছু ছিল না। পরবর্তীতে ওয়াই অক্ষ বরাবর পাওয়া গেছে কত? ভি থিটা। তাহলে ওয়াই অক্ষ বরাবর যে ত্বরণ, সেটা কি করে বের করবো? ভি থিটা -0 বাই টি। ভি থিটা -0 বাই টি। বুঝতে পারলি কি?
এটাকে লিখবো ভি ইন্টু থিটা বাই টি। তার মানে তুই বুঝতে পারছিস ওয়াই অক্ষ বরাবর একটা বেগ পাওয়া যাচ্ছে। এই যে ওয়াই অক্ষ বরাবর বেগ, এটাই হচ্ছে কেন্দ্রের অভিমুখে বেগ। কি করে? প্রথমে এ বিন্দুটা এখানে ছিল, এইদিকে কোনো বেগ নেই, পরে বি বিন্দুটা এখানে আসলো, এইদিকে একটা বেগ পাওয়া যাচ্ছে, মোটামুটি কাছাকাছি। তো দেখে না কেন্দ্র বরাবর কিন্তু একটা ত্বরণ তৈরি হয়েছে, এবং সেই ত্বরণের মানটা হচ্ছে এটা। বোঝা গেল না? তাহলে যে কোনো কণা যখন বৃত্তপথে ঘুরবে তখন তার মধ্যে একটা ত্বরণ কাজ করবে কোন দিকে? কেন্দ্রের দিকে। কোন দিকে? কেন্দ্রের দিকে। যদি কণাটা এখানে থাকতো তাহলে এইদিকে ত্বরণ, এখানে থাকলে এইদিকে, সবসময় কেন্দ্র অভিমুখে। অসুবিধা নেই আশা করি। ওকে, এর নামই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র, কেন্দ্রের দিকে, এর নাম কি? অভিকেন্দ্র ত্বরণ। এটাকে তুই এরকম ভাবে লিখতে পারিস, ভি ইন্টু থিটা বাই টি ছিল তো, তুই থিটা বাই টিটাকে যদি ওমেগা বলে দিস ভুল হবে? একক সময়ের কৌণিক সরণকে কৌণিক বেগ বলা হয়। ত্বরণের দিকটা কেন্দ্রের দিকে কেন হবে এটা বুঝতে পারলি না? ওর কোশ্চেন দেখ, প্রথমত এই পয়েন্টে, এ পয়েন্টে যখন ছিল তখন বেগের এদিকে কোনো উপাংশই নেই, জিরো। যখন বি বিন্দুতে আসলো তখন বেগ এদিকে কত হলো? ভি থিটা। এ আর বিটা এখানে এখানে দেখেছি, অ্যাকচুয়ালি বি কোথায় আছে? এখানে আছে, মানে এর একদম পাশে আছে। অতটা তো ইজি বিজি আমি আঁকতে পারবো না, একদম পাশে। তাহলে প্রথম দিকে জিরো ছিল, পরের দিকে ভি থিটা পেলি, এতটা কাছে। এবার কেন্দ্রের দিকে হচ্ছে, মোটামুটি কেন্দ্রের দিকে হয়ে যাচ্ছে। তো ওটাকে তোকে কেন্দ্রের পাশেই ভাবতে হবে একদম। আঁকার সুবিধার্থে আমি দূরে দেখিয়েছি। বোঝা গেল এবার? ভি ওমেগা বেরিয়ে গেছে। আচ্ছা, ওমেগাকে যদি আমি এরকম লিখি ভি বাই আর, মনে পড়ছে না? ভি ইকুয়াল টু, মনে পড়ছে কি? ভি ইকুয়াল টু ওমেগা আর, সম্পর্ক তৈরি করেছিলাম, ভি ইকুয়াল টু ওমেগা আর, তারপরে এস ইকুয়াল টু থিটা আর, এগুলো করেছিলাম না? তো সেখান থেকে ওমেগার পরিবর্তে যদি ভি বাই আর লিখি ভুল হবে না? তার মানে এ ইকুয়াল টু দাঁড়ালো ভি স্কোয়ার বাই আর। বুঝতে পারলি? আবার যদি তুই এটাকে ওমেগার ফর্মে লিখিস তাহলে এরকম আসবে ওমেগা স্কোয়ার আর, ভি এর জায়গাতে লিখে দে ওমেগার, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে আর, কি আসলো? ওমেগা স্কোয়ার। এটাই হচ্ছে তোর অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা। তোকে এটা মুখস্থ করতে হবে। কি বুঝতে পারলি? অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা, অভিকেন্দ্র ত্বরণ ফিল করতে পারলি? অভিকেন্দ্র ত্বরণ কখন কাজ করবে? যখন বৃত্তাকার পথে ঘুরবে। যে কোনো কণা যে বৃত্তপথে ঘোরে তারই একটা অভিকেন্দ্র ত্বরণ থাকেই। হুম। এবার যদি কণাটার ভর, এই কণাটার ভর যদি এম হতো, তাহলে তার উপর ক্রিয়াশীল বল এম এ, নাকি? এম এ, এর মান তো পেয়ে গেছিস, তাহলে বলবি এম বি স্কোয়ার বাই আর, বা বলবি এম ওমেগা স্কোয়ার আর। এটাই হচ্ছে সেই অভিকেন্দ্র বল। কি এটা? অভিকেন্দ্র বল। মুখস্থ হলো কিনা বল? পারবি করতে? এগুলো ডেরিভেশন করতে হবে তোদেরকে এত বড় বড়? না, কোনো ডেরিভেশন করতে হবে, এটা তোদের শান্তির জন্য, যে কোথা থেকে আসলো এগুলো। হ্যান্ডটাই লিখে দেবো, দিয়ে বলবি কি সব করিয়ে দিচ্ছে। তো যাতে বুঝতে পারিস কোথা থেকে আসলো সেই জন্য দেখিয়ে দেওয়া, তোদেরকে এই ফর্মুলাটা মুখস্থ করে নিতে হচ্ছে। বোঝা গেল? বল ত্বরণের রাশিমালা এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার বাই আর হবে না? ওমেগা স্কোয়ার ইন্টু আর হবে, আর ভি স্কোয়ার বাই আর হবে। আর বল বের করতে গেলে কি করবি? এম এ মানে এম ভি স্কোয়ার বাই আর, অথবা এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা শোন, তোরা এখানে এই পয়েন্টটা মনে রাখিস যে অভিকেন্দ্র বল বৈশিষ্ট্য হিসেবে মনে রাখবি, অভিকেন্দ্র বল সবসময় কার্যহীন বল হয়। তোরা কি এর আগে কখনো কার্যহীন বল সম্পর্কে পড়েছিস? কবে পড়েছিস? ক্লাস 9-এ পড়েছিস, তাই তো? বাচ্চা ছিলি তখন, দাড়ি মাঝ বেরিয়েছিল না। তো ওই সময় পড়িয়েছিলি যে কার্যহীন বল কাকে বলে? কাকে বলে রে কার্যহীন বল? মোট কথা এরকম ভাবে বলা উচিত যে বল এবং সরণ যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে তাহলে তাদের দ্বারা কৃতকার্য হয় শূন্য। বল এবং সরণ, যেমন সুটকেস নিয়ে এক্সাম্পল ছিল, একটা ব্যক্তি সুটকেস নিয়ে হেঁটে চলে গেল, পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা কোনো কার্যই হলো না, তো সেটা হলো কার্যহীন বল। এখানেও সেম একই জিনিস। কেন এটাকে কার্যহীন বল বলছি একটু বুঝে নে। এর বল কাজ করে কেন্দ্রের দিকে, কোন দিকে কাজ করে? কিন্তু এর সরণের ডাইরেকশন কোন দিক? স্পর্শক বরাবর। মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? বোঝা যাচ্ছে? বল কেন্দ্রের দিকে, সরণের ডাইরেকশন এই দিকে, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে কোনো কার্যই করবে না, cos 90 ডিগ্রি জিরো আসবে। সুতরাং অভিকেন্দ্র বল হচ্ছে কার্যহীন বল। অভিকেন্দ্র বল কোথায় কোথায় কাজ করে?
একটা বস্তুকে সুতোয় বেঁধে ঘোরাতে গেলে, বৃত্তাকার পথে ঘোরাতে গেলে অভিকেন্দ্র বল কাজ করে। তারপর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে নাকি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে? কোনটা রে? পৃথিবী, হ্যাঁ, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, আর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে না, তাই? আর আমার কথাটা শোন, আমি কথাটা ভুল বলিনি, তোরা গুলিয়ে যাবি তো। আবার বলছি, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে ও বললো, আমি বললাম পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। আচ্ছা, একই কথা। তাহলে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে, আমরা যদি ধরে নিই বৃত্তাকার গতিপথ হচ্ছে, তাহলে তার ক্ষেত্রেও কেন্দ্র বরাবর একটা অভিকেন্দ্র বল কাজ করে। এবার তোরা মনে রাখবি, যে কোনো ক্ষেত্রে অভিকেন্দ্র বল আলাদা কোনো বল নয়। ধর পৃথিবী যেমন ঘুরছে, পৃথিবী আর সূর্যের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করছে, এই মহাকর্ষ বলটা ওখানে অভিকেন্দ্র বল হিসেবে কাজ করে। অভিকেন্দ্র বলে আলাদা অস্তিত্ব নেই, অন্য কোনো বলকে আমরা অভিকেন্দ্র বল হিসেবে ধরবো। যখন সুতোই বেঁধে, এরকম একটা সুতোই বেঁধে একটা বস্তুকে ঘোরাচ্ছি, সুতোর মধ্যে যে টানটা আছে, সেই টানটা এখানে অভিকেন্দ্র বল। বোঝা গেল বিষয়টা, অভিকেন্দ্র বল কিভাবে কাজ করছে? ওকে, তাহলে অভিকেন্দ্র বল অন্য কোনো বল, এর আলাদা অস্তিত্ব নেই। এই অভিকেন্দ্র বলের কিছু অ্যাপ্লিকেশন করবো। দেখ, আমরা জিনিসগুলো যে পড়ছি শুধুমাত্র এই থিওরিটিক্যালি পড়ার জন্য না, এগুলোকে আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করার জন্য এগুলো পড়ছি। রিয়েল লাইফে এগুলোকে অ্যাপ্লাই করার জন্যই আমরা পড়বো। সাইকেল তো সবাই চালিয়েছিস, কে কে পারিস না সাইকেল চালাতে? পারিস না? স্কুটি চালাতে পারিস? কিছু চালাতে পারিস না? তো তোদের জন্য র্যাপিডো নিয়ে আসছি। আচ্ছা, যারা সাইকেল চালাতে জানিস আর যারা জানিস না, তারা শুধু দেখেছিস তো কাউকে চালাতে? দেখবি সাইকেল চালাতে যাতে যদি কোনো জায়গায় টার্নিং নেয়, বাঁক নেয়, দেখবি বাঁক নেওয়ার সময় দেখবি একটু হেলে যায়। ও ইচ্ছা করে না, অটোমেটিক হেলে যাবেই। ও যদি এরকম সোজা হয়ে ঘুরতে যেত পড়েই যাবে। যেটা প্রথম প্রথম হতো, যখন আমরা প্রথম প্রথম সাইকেল চালানো শিখি, তখন বাঁক নেওয়ার সময় কিন্তু নিতে পারি না, কারণ আমরা নিজেদেরকে কি করে সোজা রাখার চেষ্টা করি। এবার এটাই আমাদেরকে অভ্যাস করতে হয় চালাতে চালাতে, যে বাঁক আসতে গেলে কি করতে হয়, এইভাবে বেঁকে যেতে হয়, অটোমেটিক বেঁকে যাবি। ওই স্টেশনের বাঁকটা আছে না, পুরো ইউ টার্নে বাঁক নিয়ে নিয়েছে, ওই জায়গায় দেখবি সাইকেল হোক বাইক হোক যখন ঘুরে আসে, তখন দেখবি অ্যাঙ্গেল করে ঘুরে আসে। কেন অ্যাঙ্গেল করে ঘুরে আসবে? এবং এই যে অ্যাঙ্গেলটা করছে, এই অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম কতটা অ্যাঙ্গেল করতে পারে? একবারে কি শুয়ে যাবে নাকি? যেমন ওই রেস খেলাগুলো হয় টিভিতে দেখিস তোরা, বাইক রেসগুলো হয় যে হাঁটুতে একটা চাকা লাগিয়ে দিল দিয়ে শুয়েই গেল, হয় না? তো মানে হাঁটু লাগানো ছাড়া অবস্থায়, নর্মাল অবস্থায় কতটা বাঁকা যায়, সেই সব জিনিসগুলো এখানে আমরা এখন ডিরাইভ করব। ঠিক আছে? আর কেনই বা বেঁকে যাওয়ার প্রয়োজন আছে? দেখ, আমি একটা বৃত্তাকার পথ এঁকে দিলাম, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, বাঁক নিচ্ছে। ঠিক আছে, এরকম একটা বৃত্তাকার পথ বাঁক নিচ্ছে। এই বৃত্তাকার পথের একটা রেডিয়াস থাকবে, ব্যাসার্ধ থাকবে, ইমাজিনারি একটা সেন্টার থাকবে এই জায়গাটায়, তার ব্যাসার্ধ থাকবে, আমি ব্যাসার্ধটাকে কি ধরলাম? আর। আর এখানে একটা সাইকেল আছে, যে সাইকেলে তুই বসে আছিস পণ্ডিত, সাইকেল আঁকবো, ভয় পাবি না। ঠিক আছে, ভালোই আঁকবো, দাঁড়া। মোটামুটি হয়েছে কিনা বল? মোটামুটি হয়েছে। তো এরকম একটা সাইকেল বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে, ঠিক আছে। নর্মালি ভূমির সাপেক্ষে যদি অভিলম্ব দেখি, তাহলে অভিলম্ব হচ্ছে এটা, মানে ভূমির উপরে সোজা দাগটা হচ্ছে এটা। কিন্তু সাইকেল কি করছে, অভিলম্বের সঙ্গে একটু বেঁকে থাকবে। তো এই বেঁকে যাওয়া অংশটাকে আর একটু বেশি বাঁকিয়ে দিই। এই যে বেঁকে যাওয়া অংশটা আমি ধরে নিচ্ছি উল্লম্বের সঙ্গে থিটা কোণে বেঁকে আছে সাইকেল। ঠিক আছে, উল্লম্বের সঙ্গে কত কোণে বেঁকে আছে? থিটা কোণে বেঁকে আছে, এটাকে নতিকোণ বলবো আমরা, থিটা কোণে বেঁকে আছে। তো এরকম বেঁকে যাওয়ার কারণটা কি? বেঁকে যাওয়ার কারণটা হচ্ছে এইটা, যখন তুই বৃত্তপথে বাঁক নিবি, যে কোনো কণা বৃত্তপথে ঘোরার জন্য এইদিকে একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন আছে। তো একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন আছে। এই অভিকেন্দ্র বলটা কোথা থেকে আসবে? সুতো থাকতে গেলে সুতোর টান হতো, পৃথিবী ঘুরলে অভিকর্ষ বল ছিল। তো এখানে তুই এই বলটা কোথা থেকে নিয়ে আসবে? অভিকেন্দ্র বল তো আলাদা কোনো অস্তিত্ব নেই, নিশ্চয়ই কোনো বল রাখতে হবে। এবার আমি এইভাবে বেঁকে গিয়ে এদিকে অভিকেন্দ্র বলটাকে যোগান দিচ্ছি, তোর অজান্তেই তুই ওখানে ফিজিক্স ইউজ করে নিয়েছিস, আজকে জানতে পারছিস কিভাবে এখানে তুই অভিকেন্দ্র বল তৈরি করছিস। দেখ, যখন তুই এরকম ভাবে বেঁকে যাচ্ছিস, চাকার উপরে এই সাইকেলটার পুরো ওজনটা নিচের দিয়ে কাজ করছে। তো আর এই ওজনের জন্য প্রতিক্রিয়া বল একটা উপর দিয়ে কাজ করবে। এবার এই প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? তুই যেভাবে বেঁকে আছিস সেইভাবে উপরের দিকে ঠেলবে ভূমি। সেই প্রতিক্রিয়া বলটাকে আমি ক্যাপিটাল আর ধরে নিলাম, রিয়াকশন ফোর্স। কি ধরলাম? ক্যাপিটাল আর, রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। কোন দিকে কাজ করছে? এইভাবে সাইকেলের উপরে উল্লম্বভাবে উপরের দিকে কাজ করছে। ঠিক আছে, এই প্রতিক্রিয়া বলটাকে দুটো ভাগে ডিভাইড কর। একটা উল্লম্ব বরাবর ডিভাইড কর, যাকে তুই বলে দিবি আর কস থিটা, বিকজ থিটা এর সঙ্গে যুক্ত আছে। আর একটা অনুভূমিক উপাংশ এই দিকে, একে বলবি তুই আর সাইন থিটা। এই যে আর সাইন থিটাটা পাওয়া গেলে এটাই অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে। তুই বেঁকে গিয়ে কি করলি, তোর উপরে একটা প্রতিক্রিয়া বল নিলি, সেই প্রতিক্রিয়া বল দুটো উপাংশে বিভাজন করলে একটা উপরের দিকে পাবি, একটা নিচের দিকে পাবি।
তাই না? এই যে অনুভূমিক বলটা পেলি, এই বলটা এখানে অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে। কি বোঝা গেল? আপত্তি আছে? থাকলেও আর কিছু করার নেই। এদিকে দেখ, আর সাইন থিটা যেটা এই দিকে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, সেটাকে আমি এম ভি স্কোয়ার বাই আর লিখতেই পারি। যেখানে ভিটা কি, তোর বেগ, যে স্পিডে তুই বাঁক নিচ্ছিলি। বেশি স্পিডে বাঁক নেওয়া যাবে না আবার। ধর এমন স্পিডে বাঁক নিলি যে বাঁক নিয়ে থেকে গেলি, তুইও ধর বেঁকেই থেকে গেলি, আর সোজা হতে পারলি না। অত স্পিডে বাঁক নিতে যাবি না। আর সাইন থিটা ইকুয়াল টু কি হলো, এম ভি স্কোয়ার বাই আর। দেখবি একবার শিখে যাওয়ার পর, সাইকেল চালানো শিখে যাওয়ার পর, তুই চাইলেও কিন্তু ওই বাঁকের মুখে ঘোরার সময় কাত না হয়ে পারবিই না। এরপরে সাইকেল চালানোর সময় চেষ্টা করবি যে আমি কাত হবো না, সোজা হয়ে যাবো, দেখবি হবেই না, কোনো মতেই সম্ভব না। আর সাইন থিটাটা লিখলাম। আচ্ছা, ওপরের দিকে যে আর কস থিটাটা পেলাম, এটা কাকে এলিমিনেট করছে জানিস? এটা এম জি কে এলিমিনেট করবে। আর কস থিটা ইকুয়াল টু এম জি। বলের উপাংশ বিভাজন বোঝা গেল? কারো সমস্যা নেই তো? এইটুকু বুঝে গেলি মানে কাজ হয়ে গেল প্রায়। এতটুকুই থিওরি এর মধ্যে। একটা সাইকেল বাঁক নিয়েছে, তার উপরে লম্ব প্রতিক্রিয়া বল উপরে দিয়ে কাজ করছে, উল্লম্বের সঙ্গে থিটা কোণ। তো দুটো উপাংশ নিলাম, একটা উল্লম্ব একটা অনুভূমিক। অনুভূমিকটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, আর উল্লম্বটা এম জি কে প্রতিমিত করছে। হয়ে গেল? ওকে। এবার কি করবি, দুটোকে ডিভাইড কর, এরকম কর, আর সাইন থিটা বাই আর কস থিটা। এটা ট্যান থিটা হয়ে যাবে ডিভাইড করতে গেলে। আর এদিকে কি পাবি তুই, এম এম কেটে যাবে, ভি স্কোয়ার বাই আর জি। একবারে লিখে দিলাম, আশা করি রাগ করবি না। এম এম কেটে গেলে কি হবে, ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। কি বোঝা গেছে? এখান থেকে তুই থিটার মানটাও বের করে নিতে পারবি। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। এগুলো একটা মান পাওয়া যাবে, সেটা ক্যালকুলেট করতে হবে, তুই অটোমেটিক ভ্যালু পেয়ে যাবি থিটার। এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখ, এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে তুই ম্যাক্সিমাম কত স্পিডে সাইকেল চালাস। ধরে তুই ম্যাক্সিমাম 30 মিটার পার সেকেন্ড বেগে চালাস, সাইকেল এর থেকে বেশি বেগে চালাস না, ক্ষতিকারক। তো 30 মিটার পার সেকেন্ড বেগে ধর তুই সাইকেল চালাচ্ছিস, তাহলে ভি এর মান তোর কাছে ফিক্সড, তুই এর বেশি ভেলোসিটি দিতে পারিস না। আর রাস্তা তো তুই নিজের মতো বাঁকাতে পারবি না, রাস্তা আগে থেকে বেঁকে আছে, ওর ব্যাসার্ধ ফিক্সড আছে, আর ফিক্সড। আর জি তোর জন্মের আগে থেকে ঠিক হয়ে গেছে, কত সেটা 9.8, বা যদি অ্যাপ্রক্সিমেটলি ধরি তাহলে 10। তাহলে এই মানগুলো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে থিটা একটা ভ্যালু পেয়ে যাচ্ছিস তুই। তার মানে তুই বুঝতে পারছিস যে তোর ভেলোসিটি যদি এটা হয়, তাহলে তোকে কত অ্যাঙ্গেলে বাঁক নিতে হবে ম্যাক্সিমাম, এর থেকে বেশি বাঁক নেওয়া যাবে না। বোঝা গেল? এটা ডেটার উপর ডিপেন্ড করছে। হুম, স্পিড 30 মিটার পার সেকেন্ড বললাম সাইকেলের ক্ষেত্রে। হ্যাঁ, 1 সেকেন্ডে 30 মিটার, ওই ধর সাইকেল রেস যেমন চালায় ওইরকম। টোটোর ম্যাক্সিমাম স্পিড, টোটোই তো চলে যায় ধর নর্মালি যখন চলে 20-25-এ চলেই সেকেন্ডে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলি এতটুকু, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। এই যে ভ্যালুটা বেরোলো, এটা তোকে মুখস্থ করে রাখতে হবে, এটা জেনারেল। এবার দেখ, তুই ভেলোসিটি বাড়াতে বাড়াতে এমন বাড়িয়ে দিলি যে এদিকে পর্যাপ্ত অভিকেন্দ্র বল পাওয়াই যাচ্ছে না। এখানে অভিকেন্দ্র বল কাজ করে দেখ, তুই যখন বাঁকিয়ে দিচ্ছিস তখন এই চাকাটা এদিকে স্লিপ করতে চাইবে, তাই তো? যখন তুই এটাকে বাঁকিয়ে দিচ্ছিস আর বাঁক নিয়ে ঘুরছিস, তখন চাকা কি করবে, এদিকে স্লিপ করতে চাইবে পেছনের দিকে। কিন্তু রোডের সাথে তোর চাকার যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বল এইদিকে কাজ করে চাকাটাকে আটকে রাখবে। এবার যদি ওর থেকেও বেশি বল কাজ করতে শুরু করে দেয় ঘর্ষণ বলের থেকে, তাহলে একদম স্লিপ করে চলে গেলি, তাই না? তো ম্যাক্সিমাম এখানে ঘর্ষণ বল কত কাজ করতে পারে, সীমাস্ত ঘর্ষণের সমান। জানি আমরা ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত হয়, সীমাস্ত ঘর্ষণ। তো আমি যদি সেটাকেই ধরে নিই যে অভিকেন্দ্র বল এম বি স্কোয়ার বাই আর, যেটা এদিকে কাজ করছিল, তার ম্যাক্সিমাম মান কত হতে পারে, ম্যাক্সিমাম মান হতে পারে সীমাস্ত ঘর্ষণ বলের সমান। কার সমান? সীমাস্ত ঘর্ষণ বলের সমান। আর সীমাস্ত ঘর্ষণ বলকে আবার তুই লিখতে পারিস মিউ ইন্টু আর। মনে পড়ছে? মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া বল, মনে পড়ছে না? পড়ছে। মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া বল। এবার তুই আমাকে বল লম্ব প্রতিক্রিয়া বল এখানে কত। যদি এদিকে এফ কাজ করে, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল কত, আর কস থিটা। তাহলে এখানে আর না লিখে কি লিখবো, আর কস থিটা লিখবো। বুঝতে পেরেছিস? ওকে। ভি স্কোয়ারের একটা ভ্যালু পাবি দেখ, মিউ আর কস থিটা। ভি স্কোয়ারের কত ভ্যালু পাচ্ছিস, মিউ আর কস থিটা। ওখানে ক্যাপিটাল আর থাকছে, এখানে স্মল আর থাকছে না, আবার একটু রিপ্লেস করি তারপরে লিখছি। এম ভি স্কোয়ার বাই আর মিউ ইন্টু ক্যাপিটাল আর কে লিখে দিলাম এম জি ইন্টু কস থিটা। ক্যাপিটাল আর কে কি লিখবো, এম জি, লম্ব প্রতিক্রিয়া বল ওজনের সমান। এবার এখান থেকে ক্যালকুলেশন কর, এম এম চলে গেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মিউ আর জি কস থিটা।
ঠিক আছে, cos থিটার ম্যাক্সিমাম মান কত হয় রে? হ্যাঁ, আর cos থিটা মানেই তো mg, ঠিক বলেছিস। আর cos থিটা এই পুরোটা মানেই তো mg, এই যেখানে লেখা আছে। ও ঠিক বলেছে, আর cos থিটা ইকুয়াল টু mg, তাহলে cos থিটা থাকছে না। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি। ভি ইকুয়াল টু কি লিখতে পারি? আন্ডার রুট মিউ আর জি। সমস্যা নেই তো কারো? নেই। তার মানে ম্যাক্সিমাম ভেলোসিটি তুই রুট ওভার মিউ আর জির বেশি দিতেই পারিস না। ম্যাক্সিমাম ভেলোসিটি রুট ওভার মিউ আর জি এর বেশি দিতে পারবি না। কার উপর ডিপেন্ড করছে? বক্রতা ব্যাসার্ধ আর এর উপর ডিপেন্ড করছে, রাস্তার ব্যাসার্ধ। এবং মিউ, মিউটা কি? মিউটা হচ্ছে চাকা এবং রোড, রাস্তা, এদের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক, তার উপর নির্ভর করছে। এই জিনিসগুলোর উপর নির্ভর করছে যে তুই ম্যাক্সিমাম কত ভেলোসিটি নিয়ে ঘুরতে পারিস, এই ভেলোসিটি নিয়ে ঘুরতে পারিস। তো যদি আমি ম্যাক্সিমাম কেসও নিয়ে নিই এখানে, তাহলে এই জায়গা থেকে লিখ ট্যান থিটা সমান সমান ভি স্কোয়ারের জায়গায় লিখ মিউ আর জি, আর এটার জায়গায় কি লিখবি? আর জি। তার মানে ট্যান থিটা সমান সমান কি হচ্ছে? জাস্ট মিউ। ট্যান থিটা সমান সমান মিউ। এবার মিউ এর মান যদি তোর কোনোভাবে জানা থাকে, এটা তোর কোশ্চেনে দেওয়া থাকবে, যদি মিউ এর মান তুই কোনোভাবে পেয়ে যাস, তাহলে ম্যাক্সিমাম থিটা কত হবে সেটাও পেয়ে যাবি। হলো? ফর্মুলা মুখস্থ হলো? কটা ফর্মুলা পেলি এখানে? তিনটে। একটা পেলি ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, বিভিন্ন জায়গাতে এটাই পাই বারবার, এটা জেনারেল ফর্মুলা, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তারপরে পেলি ভি এর ম্যাক্সিমাম মান, সেটা হচ্ছে রুট ওভার মিউ আর জি। আর তারপরে পেলি থিটার ম্যাক্সিমাম মান, ট্যান থিটা ইকুয়াল টু মিউ। ঠিক আছে, নোটটা বের কর, নোটের সাথে মিলাতে শুরু কর যেগুলো যেগুলো করেছি আছে কিনা। মিলছে রে নাকি ভুলভাল করছি আমি? আচ্ছা, আর একটা কথা বলেছিলাম না যে ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেলে বেঁকে যেতে পারে? তো এখানে দেখতে পাচ্ছি যে ট্যান থিটা ইকুয়াল টু মিউ হচ্ছে, মানে এখান থেকেই থিটার ম্যাক্সিমাম মান পেয়ে যাবো আমি, তাই না? যত ভেলোসিটি হোক না কেন, যত ব্যাসার্ধই হোক না কেন, ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেল করতে পারি সেটা ডিপেন্ড করছে মিউ এর উপর। ঠিক আছে, এবার মিউ এর ম্যাক্সিমাম মানটা তোকে জানতে হবে। মিউ এর ম্যাক্সিমাম কত হতে পারে? হ্যাঁ, নর্মালি একের থেকে কম হয়, তাহলে ম্যাক্সিমাম মান একই হতে পারে, আইডিয়াল কেস। তাহলে তুই যদি মিউ এর মানটাকে একও ধরে নিস ম্যাক্সিমাম বলার জন্য, তাহলে এক মানে কত? ট্যান 45 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। মানে তুই 45 ডিগ্রির বেশি বাঁক নিবি না, অত দূর তো যেতেই পারবি না। সোজা আছিস, সোজা থেকে এটা অনুভূমিক, মোটামুটি এরকম অ্যাঙ্গেলে তুই বাঁক নিতে পারবি ম্যাক্সিমাম। এর থেকে বেশি বাঁক তুই আর নিতে যাস না, তাহলে তোকে হাঁটুতে চাকা লাগাতে হবে, এটা হাঁটু ঠেকিয়ে যেতে পারিস, যেটা রেসারে করে। হয়ে গেছে? এতটুকু বুঝে গেছিস কিনা? ব্যাস। সাইকেল নিয়ে হয়ে গেল। গাড়ি কে কে চালিয়েছিস? দেবস্মিতা গাড়িতে উঠেছে। যদি কেউ গাড়িতে না উঠে থাকিস, ফিলিংস যদি না পাস, এতটাই যদি গরিব লেভেলে হোস, তাহলে দেবস্মিতাদের গাড়িতে উঠে যাবি, একদিন উঠিয়ে দিবি রে সবাইকে, সবটিকে একসাথে উঠাবি, ফিলিংস পেলেই হবে। এবার গাড়ির ক্ষেত্রে দেখ, গাড়ি যদি একটা বৃত্তাকার পথে বাঁক নেয়, ও কি পিছনে চাকা এইভাবে কাত করে যাবে? ওর তো কাত করার কোনো প্রশ্নই নেই, চারটা জায়গা যখন থাকবে। তাহলে তার ক্ষেত্রে কি হবে বিষয়টা? গাড়ির চাকার ক্ষেত্রে কি হবে দেখ, গাড়ি একবো ভয় পাবি না। হ্যাঁ, এই বৃত্তাকার পথ, এই চাকা, শুধু সামনের চাকা দেখিয়ে দিলাম, তুই বুঝে নে এটা গাড়ি, পুরোনো যুগের গাড়ি, বুঝলি? আগে এরকম গাড়ি তৈরি হতো। হ্যাঁ, গাড়িটা এরকম ভাবে ঘুরছে, এইদিকে মুখ করে চলছে, পেছনে আরো দুটো চাকা আছে, বুঝলি? ওই দুটো আঁকিনি আমি, জাস্ট ইমাজিন করে নে, খুব খারাপ লেভেলের গাড়ি হয়ে গেল, আমিও বুঝতে পারছি। চেষ্টা করি নাকি রে? কেমন করে করব? হচ্ছে না, এই সামনে মুখ হয়ে গেল। কে গাড়ি আঁকতে পারিস রে? থাক, আঁকতে হবে না, বুঝে নে মোটামুটি এইটুকু, চাকাটা চ্যাপটা করবো, ঠিক বলেছিস। তাও যদি একটু ফিলিংস আসে, একটু একটু আসছে। আমার নোটের চাকা দেখলে তো ভয় পেয়ে যাবি, নোটের চাকাটা একবার দেখ। হ্যাঁ, দেখ বুঝতে পারলি কিনা, এরকম একটা গাড়ি সামনের দিকে আসছে, মোট করা তোর দিকে আসছে, বৃত্তাকার পথে ঘুরছে। এই এই গাড়িটার ক্ষেত্রে দেখ, এর উপরে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে উপরের দিকে, কত সেটা লম্ব প্রতিক্রিয়া বল আর। এখন লম্ব প্রতিক্রিয়া বল কিন্তু অ্যাঙ্গেল করে হবে না, কারণ গাড়ি এরকম ভাবে কাত হতে পারে না,
তাই না? তো উপরের দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে আর। আচ্ছা, যখন এই বৃত্তপথে এইভাবে ঘুরে আসবে, এই চাকাগুলো কি করবে, এইদিকে স্লিপ করতে চাইবে, এইদিকে যেতে চাইবে, ঘর্ষণ হতে চাইবে, কিন্তু রোড আর চাকার মধ্যে ঘর্ষণ বল কি করবে, এইদিকে বল প্রয়োগ করে ওকে ধরে রাখবে। বোঝা গেল? এই ঘর্ষণ বলটাকে এফ বলে দিচ্ছি। এখানে এই ঘর্ষণ বলটাই কিন্তু অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে, এম বি স্কোয়ার বাই আর। যদি ব্যাসার্ধ আমার আর জানা থাকে, তাহলে এই ঘর্ষণ বলটাই হচ্ছে এম বি স্কোয়ার বাই আর হিসেবে কাজ করবে। বোঝা গেছে? এই ঘর্ষণ বলটাকে তুই মিউ ইন্টু আর বলতে পারিস কি না? বল রে, বলতে পারিস কি? যে কোনো ক্ষেত্রে ঘর্ষণ বলকে কি বলি, ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু লম্ব প্রতিক্রিয়া বল। অলরেডি সাইকেলের ক্ষেত্রে এই কাজটাই করেছি আমি একটা পার্টে গিয়ে। আর এর জায়গাতে কি লিখবো, আর এর জায়গাতে লিখবো এমজি, কারণ এমজি নিচের দিকে কাজ করছিল আর বেচারা আর ওকে এলিমিনেট করছিল। তাহলে আর ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি, এমজি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে দেখ ভি এর মান কত বেরোচ্ছে, ভি ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি, মানে দুই ক্ষেত্রে ফর্মুলা একটাই। ভি ইকুয়াল টু কি বেরোলো, রুট ওভার মিউ আর জি। অসুবিধা নেই আশা করি। এই ক্ষেত্রে কিন্তু ভি স্কোয়ার বাই ওই যে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, এর কোনো গল্প নেই, এটা মিনিংলেস এই ক্ষেত্রে। কারণ এই ক্ষেত্রে থিটা কোথায় পাবি তুই, অ্যাঙ্গেল কিভাবে করছে, অ্যাঙ্গেল তো হবেই না। তাহলে এটার কোনো মিনিং নেই, কিন্তু এটা সাইকেলের ক্ষেত্রে, সাইকেল বা বাইকের ক্ষেত্রে যখন বাঁক নিতে হবে। বোঝা গেছে? আপত্তি নেই তো? এখানে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি। এবার বিষয়টা দেখ, গাড়ি যখন খুব স্পিড নিয়ে এখানে বাঁক নেবে, ওর স্লিপ করার প্রবণতা এইদিকে থাকবেই, তাই না? এবার ওকে থামানোর জন্য ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল একাই কাজ করছিল। আমি যদি এটাকে আরো স্পিডে বাঁক নেওয়াতে চাই, তাহলে এইটুকু ঘর্ষণ বল সীমাবদ্ধ না তার জন্য, এইটুকু ঘর্ষণ বলের ক্ষমতা নেই যে ওকে থামিয়ে দিক। ও ম্যাক্সিমাম এতটাই ফোর্স দিতে পারছে, ম্যাক্সিমাম মিউ আর পরিমাণ ফোর্সই দিতে পারছে, এর বেশি তো দিতে পারবে না। তাহলে আমাদেরকে এমন কোনো ব্যবস্থা করতে হবে, একে তো আর বাঁক নেওয়াতে পারি না এরকম ভাবে, বা সব ড্রাইভারকে তো ট্রেনিং দিতে পারবো না যে পাশের দুটো চাকাকে এইভাবে তোলা প্র্যাকটিস করাতে হবে। ওটা শুধু ওই বাংলা সিনেমাতেই হতে পারে, যে অটো তিনটা চাকা, তাও আবার দুটো চাকার ঘরে যাচ্ছে, একটা চাকা উঠিয়ে দিল দিয়ে, তাই না? কিছু কিছু থাকে সামনের চাকাতেই রেখে দিল, পেছনে দুটো চাকা উঠে গেছে। ওই মিঠুনদার সিনেমা আর প্রসেনজিতের সিনেমাতে এগুলো হয় বেশি। তো যাই হোক, ওরা ওরা না আলাদা আলাদা ট্রেনিং নিয়ে নিয়েছে, ওরা বড় লোক মানুষ। তোরা তো আর পারবি না, তোদের তো এরকম ট্রেনিং দেওয়া যাবে না। তো তোদের ক্ষেত্রে আলাদা কোনো ব্যবস্থা করেছে সরকার। কি ব্যবস্থা করেছে বলতো? ব্যাংকিং করেছে, ব্যাংকিং। নাম তো শুনিসনি কোনোদিন। ব্যাংকিং কি জিনিস একটু বুঝে নে, ব্যাংকিং বিষয়টা একটু বুঝে নে। দেখ, কোনো ওভারব্রিজে উঠেছিস তো, মালদা ওভারব্রিজে উঠেছিস? এইটুকু তো উঠেছিস। শহর শহর টহরে গেছিস তো, শহর মানে বুঝিস? এতটা মানে নিচু লেভেলে তোরা না। আচ্ছা, তো যে কোনো ওভারব্রিজের ক্ষেত্রে দেখবি, ওভারব্রিজ যদি সোজা না হয়ে এরকম বাঁকা হয়ে যদি ওঠে, খেয়াল করবি আমার হাতের দিকটা দেখ, এটা হচ্ছে ওভারব্রিজ, এইভাবে উঠছে। তো এই ভেতরের দিকটা একটু নামা থাকে, এই দিকটা একটু উঁচু থাকে। খেয়াল করবি অনেকটাই উঁচু থাকে, কিন্তু জল ফেলে দেখতে পারিস। তো ভেতরের দিকটা নিচু করা থাকে, এই দিকটাকে উঁচু করা থাকে, মানে এরকম ভাবে বাঁকা করা থাকে। আমি এই বাঁকা অংশটাকেই বোঝাচ্ছি। ধর এরকম ভাবে নততল এঁকে দিচ্ছি, কিভাবে আঁকবো, এরকম ভাবে এঁকে দিই। রাস্তার একটা স্লাইড করে দেখাচ্ছি জাস্ট। এখানে চাকা আছে এরকম ভাবে, গাড়ি এইভাবে বাঁক নিয়ে উঠবে, ইমাজিন করতে পারছিস কি? এরকম ভাবে বাঁক নিয়ে গাড়ি জাস্ট ওপরে উঠবে, তাহলে এই সাইডটা উঁচু, এই সাইডটা নিচু। একদম এরকম না যতটা আমি দেখাচ্ছি, একটুখানি। ঠিক আছে? তো এই যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে ব্যাংকিং। এটা করার কারণ আছে। এরকম কেন করেছে, একদিকটাকে উঁচু কেন করেছে, ওর টাকা বেশি গেছিল বলে উঁচু করে দিয়েছে? না। হ্যাঁ, ও কাত নিতে পারবে না বলে মানে রাস্তাটাকে উঁচু করে দিয়েছে। এখানে এক্সট্রা একটা অভিকেন্দ্র বল চলে আসবে। কি করে আসবে আমি দেখাচ্ছি। এই যে কোণটা দেখতে পাচ্ছিস, নতিকোণ থিটা। কি এটা? নতিকোণ থিটা। এবার দেখ, এর ওজন তো নিচের দিকে কাজ করছিলই, কত সেটা, ওজনটা কত রে, এমজি। এমজি পরিমাণ ওজন কিন্তু নিচের দিকে কাজ করছিল। এবার এই যে রাস্তাটা, এই রাস্তার তলের সাথে চাকা টাচে আছে তো, তো রাস্তাটা কি করবে, এর উপরে একটা লম্ব প্রতিক্রিয়া বল অ্যাপ্লাই করবে উপরের দিকে, করবে কি না? ধরে নে সেই লম্ব প্রতিক্রিয়া বলটা এন, আমি যেহেতু নোটে এন লিখেছি তাই এন দিয়ে লিখেছি, আরও লিখতে পারিস তুই, তোর ইচ্ছা। তো এই লম্ব প্রতিক্রিয়া বল এন ওপর দিয়ে কাজ করছে। ক্লিয়ার এতটুকু? এমজি কোন দিকে কাজ করছে, নিচের দিকে। এই অ্যাঙ্গেলটাকে কত বলেছি আমি, থিটা। এই লম্ব প্রতিক্রিয়া বলটাকে দুটো অংশে ডিভাইড করে, একটা এই দিকে আর একটা এই দিকে। আমাকে বল কোন অ্যাঙ্গেলটা থিটা হবে, এটা নাকি এটা? কোন অ্যাঙ্গেলটা থিটা হবে? এই অ্যাঙ্গেলটা থিটা হবে নাকি ওপরেরটা থিটা হবে? ওপরেরটা থিটা হবে। যারা বুঝতে পারি না তাদের জন্য বলে দিই একটু, তাদের জন্য একটু বলে দিচ্ছি। দেখ, এই লাইনটাকে এখানে ইমাজিন কর, এই যে ডটের লাইনটা, আর নোংরা করছি না, এখানে ইমাজিন কর।
এটা থিটা মানে এই অ্যাঙ্গেলটা কত, থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটার সাথে এটা পারপেন্ডিকুলার আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা মানে ওটা থিটা। বোঝা গেছে এবার? তার মানে উপরের দিকে তুই পাবি কাকে, এন কস থিটাকে, আর এই দিকে কাকে পাবি, এন সাইন থিটাকে। এন কস থিটা এলিমিনেট করছে কাকে, এমজি কে। আর এই যে এন সাইন থিটা, একটা এক্সট্রা ফোর্স এদিকে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারলি? এই এন সাইন থিটাটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। এন সাইন থিটাটা কার যোগান দিচ্ছে, অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। বোঝা গেল? আগে অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছিল, ঘর্ষণ। এদিকে একটা ঘর্ষণ কাজ করছিল, ঘর্ষণ সে অভিকেন্দ্র বল দিচ্ছিল। এখন কে দিচ্ছে, এই লম্ব প্রতিক্রিয়া বলের উপাংশটা। তাহলে ঘর্ষণ কি বসে বসে দেখবে নাকি, ঘর্ষণ ঘর্ষণের কাজ করছে, এখানে ঘর্ষণও কাজ করছে। কিভাবে, যখন এই বৃত্তপথে বাঁক নিয়ে ঘুরবে পেছনের চাকা স্লিপ করতে চাইবে, আর ও যেদিকে যেতে যাবে ঘর্ষণ তার উল্টো দিকে কাজ করবে। কি বুঝতে পারছিস, ঘর্ষণ কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। এবার এর যদি উপাংশ দেখতে চাস এই বরাবর, এটা থিটা মানে এটা কত, থিটা। তাহলে এফ এর এদিকে একটা উপাংশ পাওয়া যাচ্ছে কত, সেটা এফ কস থিটা, আর নিচের দিকে একটা উপাংশ পাওয়া যাচ্ছে সেটা কত, এফ সাইন থিটা। তাহলে অ্যাকচুয়ালি যেটা উপরের দিকে এন কস থিটা, সেটা হচ্ছে নিচের এমজি প্লাস এফ সাইন থিটা, দুটোর যোগফল। বুঝতে পারলি এবার? আর এই দিকে যেটা পাওয়া যাচ্ছে অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, এটা কোথা থেকে আসছে, এন সাইন থিটা প্লাস এফ কস থিটা, দুজনের জন্য আসছে। এন সাইন থিটা প্লাস এফ কস থিটা দুজনের জন্য তৈরি হয়েছে। বল বুঝতে পারলি কিনা এত দূর পর্যন্ত? দেখো অভিকেন্দ্র বলটা কিন্তু তুলনামূলকভাবে বেড়ে গেল। আগে শুধু ঘর্ষণ বল কাজ করছিল, এখন ঘর্ষণ বলের সাথে একটা লম্ব প্রতিক্রিয়া বলের উপাংশও চলে আসলো। বোঝা গেল? তার ফলে কি হবে, আর একটু বেশি স্পিড নিয়েও বাঁক নিতে পারবে সহজেই, যেহেতু অনেকগুলো বল চলে এসছে। এই কারণে কি করা হয়, রাস্তা পথে ওই যখন উপরের দিকে ওঠা হয় তখন এরকম বৃত্তাকার ব্যাংকিং করা হয়, যে কোনো জায়গাতে একটু সামান্য বাঁক নেওয়ার সময় ব্যাংকিং করা হয়। তোরা ওই স্টেশনে যে রাস্তার কথা বলছি বাঁকটা ইউটার্ন, ওটার ক্ষেত্রেও খেয়াল করি, বাইরের দিকটা উঁচু আর ভেতরের দিকটা একটু নিচু আছে, খেয়াল করে দেখবি, বলে ওই নিচু জায়গাটাতে জল জমে যায়। হ্যাঁ হ্যাঁ, মোট কথা এরকম বৃত্তাকার পথে উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তো এটাকে কি বললাম আমরা, ব্যাংকিং। আর এরকম রোডকে বলা হয় ব্যাংকড রোড। কি বলা হয়, ব্যাংকড রোড। ব্যাংক না, ব্যাংকড, ব্যাংকড রোড। ক্লিয়ার রে? ক্লিয়ার, ক্লিয়ার কিনা? তোর দরকার ছিল এই দুটো ইকুয়েশন সাজাতে পারবি কিনা তুই, বাকি আর কোনো কিছু না। এই দুটো ইকুয়েশন যদি সাজাতে পারিস তাহলে কাজ হয়ে গেল। ঠিক আছে, ওকে। যদি যদি আমি কোনো ক্ষেত্রে এই রাস্তার ঘর্ষণটাকে নাও ধরি, মনে কর রাস্তা এতটাই মসৃণ যে ঘর্ষণ বলই কাজ করছে না, নর্মালি ঘর্ষণ বল দরকার আছে বৃত্তপথে ঘোরানোর জন্য, কিন্তু আমি ব্যাংকিং করে দিয়েছি মানে ঘর্ষণ না থাকলেও চলবে। তো রাস্তা এতটাই মসৃণ যে ঘর্ষণ বল কাজই করছে না আমি ধরে নিচ্ছি। তো যদি ঘর্ষণ বল কাজ না করে তাহলে ওইগুলোকে, হ্যাঁ পিছলে তো যাবে, আমি ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করে দিয়েছি যে কত ভেলোসিটিতে ঘোরা যাবে। তো ঘর্ষণ বল যদি না কাজ করে তাহলে শুধুমাত্র এন কস থিটা ইজ ইকুয়াল টু এমজি, আর এদিকে এন সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। যদি ঘর্ষণ বলটাকে আমরা উপেক্ষা করে দিই, ওটা আমার অ্যাডিশনাল ফোর্স, তাহলে এখান থেকে দেখ ট্যান থিটা বের করতে পারিস, পারিস কি না? এটা বাই এটা সমান সমান এইটা বাই এটা করলে দেখবি ভি স্কোয়ার বাই আর জি হবে। চেনা চেনা লাগছে মনে হচ্ছে, আগেও করেছিলাম সাইকেলের ক্ষেত্রে। বাট ওখানে থিটাটা কি ছিল, সাইকেল উল্লম্বের সাথে কত কোণে বেঁকে গেছে, আর এখানে থিটাটা কি, ব্যাংকিং কোণ, তাই তো, নতি কোণটা। ক্লিয়ার? দুটোর মধ্যে ডিফারেন্স, ফর্মুলা একই বা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আর যদি ঘর্ষণ বল কোশ্চেনে উল্লেখ করা থাকে তাহলে এটা আর ইউজ করতে যাবি না, তখন এই ফর্মুলাগুলোকে ইউজ করবে। বাড়িতে বারবার ওই ছবি এঁকে এই ডিভিশন করাটা তোকে শিখতে হবে। বারবার বল, রাস্তা, হুম, এই কোণটা যতটা হবে, আমি বুঝতে পারলাম না তোর রাস্তাটা, আমি রাস্তায় দেখিয়ে দিচ্ছি একটা, দ্বারা এই দেখ, এটা হচ্ছে ওভারব্রিজ, ঠিক আছে? এই জায়গাটা এরকম ভাবে অ্যাঙ্গেল করে থাকে, বুঝতে পারছিস তো? এরকম ভাবে অ্যাঙ্গেল বলতে এই দিকটা নিচু এই দিকটা উঁচু। এবার স্লাইসটা দেখ, এটাকে এখানে দেখায়, ফাঁকা জায়গায় দেখাই, এরকম ভাবে যদি থাকে স্লাইসটার দিকে দেখ, এই দিকটা নিচু এই দিকটা উঁচু। আমি যদি এইভাবে এই জায়গাটা জয়েন করে দিই তাহলে দেখ এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, হচ্ছে। এই ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে ড্র করে দেখেছি, প্রস্থচ্ছেদ। আমি রাস্তা আঁকিনি কিন্তু, আবার দেখাচ্ছি দেখ, রাস্তা এরকম ভাবে বাঁক নিয়ে আছে তো, এই জায়গাটা টাচ করা আছে, এইভাবে আসছে,
এটার সাথে জয়েন কর, এরকম কর, এই যে ট্রায়াঙ্গুলার ছেদটা তৈরি হলো, এটা হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, এবার বুঝে গেছিস, ব্যাস। আচ্ছা, যদি এদিকে তাকা, কোনো কোনো সময়, শোন, কোনো কোনো সময় কোশ্চেনে থিটা নাও বলে দিতে পারে, এই থিটাটা নাও বলে দিতে পারে। কি বলে দিতে পারে? এই জায়গাটায় হাইটটা বলে দিতে পারে যে এই দিক কতটা উঁচুতে আছে, আর এইটার ডিস্টেন্স বলে দিতে পারে এক্স, দুটো পাতের মধ্যে ডিস্টেন্স বলে দিতে পারে, এবং এর হাইটটা বলে দিতে পারে। যদি থিটা না বলে দেয়, তখন তুই কি করবি বলতো? তুই জানিসই যে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি এটাও তুই ইউজ করতে পারিস, পারিস কিনা? তো এই জায়গায় ইউজ কর এইচ বাই এক্স, তাহলে দেখ ভি স্কোয়ার ইকুয়াল টু কি বেরাচ্ছে? এইচ আর জি বাই এক্স আসছে কিনা রে? আর স্কোয়ার সরিয়ে দিলে কি হবে? রুট ওভার। তাহলে এটা হলো ভি এর একটা মান। থিটা যদি না দেওয়া থাকে তাহলে এরকম ভাবে সবগুলোই কিন্তু তোদেরকে মুখস্থ করতে হচ্ছে। বুঝতে পেরেছিস? রাশিমালা কটা তৈরি হলো বল বৃত্তপথের ব্যাংকিং এ? কটা রাশিমালা দেখতে পাচ্ছিস? দুটো। কি কি? একটা দেখতে পাচ্ছিস tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, আর একটা ভি ইকুয়াল টু রুট ওভার এইচ আর জি বাই এক্স। মুখস্থ হবে তো? এগুলো বড় লোকরা ইউজ করে, তোরা গরিব, তোরা দেখবি না এগুলো। মিটালাম রে। আমি শুনেছি মানুষ যে ভাবনা চিন্তাটা করে, যেটা নিয়ে পড়ে থাকে একসময় সেটাই হয়ে যায়, ওই জন্য আমি নিজেকে বড় লোক ফিল করাই। বুঝতে পারলি? তোদেরকে ছোট ছোট ফিল করাই আর নিজেকে বড় লোক ফিল করাই, যদি কোনো সময় হয়ে যেতে পারি। এবার একটা মজার জিনিস আলোচনা করছি, শুন, গল্পের মতো। নাগরদোলায় উঠেছিস জীবনে? কে কে উঠিসনি বলতো? উঠিসনি? ভয় লাগে? আর কে উঠিসনি? তুইও উঠিসনি? এবার উঠবি, একবার অন্তত উঠবি, মানে চেঁচামেচি করতে উঠবি। শোন, জীবনে একবার করে এক্সপিরিয়েন্স নিয়ে রাখবি, হ্যাঁ। নাগরদোলাতে আমারও ভয় লাগতো উঠতে, কিন্তু এই একটা কনসেপ্ট বোঝার জন্যই আমি নাগরদোলাতে উঠেছি, তারপর থেকে মজা লাগে। এই কনসেপ্টটা বোঝার জন্যই নাগরদোলায় উঠেছি। কি কনসেপ্টটা একটু দেখ ভালো করে। কেউ যদি না উঠে থাকিস তবুও বুঝতে পারবি, অসুবিধা নেই। দেখ, এটা হচ্ছে নাগরদোলা, অত ভালো আঁকতে পারবো না, বুঝে নে, ঠিক আছে? এগুলোতে তুই বসে থাকিস, তোদেরকে ঝুলিয়ে রাখে এগুলোতে, তাই তো? ঘুরছে ধর, এতটা স্পিডে ঘুরছে, এতটা স্পিডে ঘুরছে, তোর হাতে একটা বল আছে, একটা বল নিয়ে তুই ঘুরছিস, এখানে নিচে একজনকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছিস, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, ওকে বলেছিস এখানে এ আছে, আর তুই এখানে বসে আছিস ধর এরকম ভাবে, এখানে বসে আছিস, হাতে বল নিয়ে আছিস, ঠিক আছে? তোদেরকে এঁকেছি এগুলো। একজন একজন নিচ থেকে দেখছে, আর একজন নাগরদোলায় বসে আছে, ঠিক আছে? এবার বিষয়টা কেমন দেখ, ঘুরতে 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 এই কি করলো, এই বলটাকে জাস্ট ছেড়ে দিল, ঠিক আছে? তুই বল, বলটাকে যদি ও ছেড়ে দেয়, বলটা কোন দিকে যাবে? ওপরে বলতে এইদিকে, স্পর্শক বরাবর যাবে, তাই তো? তো আমি ধর এইখানে ছেড়েছে, তো এটার স্পর্শক ধর এই দিকটা, জাস্ট ইমাজিন করে এটা হচ্ছে স্পর্শক, তাহলে স্পর্শক বরাবর বলটা যাবে, কিছু দূর যাওয়ার পর আবার নিচে পড়ে যাবে, সেটা আলাদা বিষয়, বাট এত দূর পর্যন্ত আমি ধরছি, যত দূর যাচ্ছ। এই বলটা যখন এই বরাবর যাবে, এই পণ্ডিত এখান থেকে কি দেখতে পাবে, যে না, নাগরদোলা ঘুরছে, এখানে ছেড়ে দিয়েছে, স্পর্শক বরাবর যাচ্ছে, ওর জাড্য ধর্মের জন্য ও গতিশীলতা মেনটেন করছে, তো এর তো কোনো সমস্যা নেই, সব বুঝে যাচ্ছে। কিন্তু যে পণ্ডিত এখানে বসেছিল, এই যে বসেছিল, এ বলটাকে যখন ছেড়েছে, বলটাকে ছাড়ার পর যখন এখানে আসলো, ও দেখছে বলটা এখানে গেল, যখন এখানে আসলো দেখছে বলটা এখানে গেল, যখন এখানে আসলো দেখছে বলটা এখানে গেল, ওর কি মনে হবে জানিস? যে বল আমার থেকে দূরে চলে যাচ্ছে কেন? ইমাজিন করতে পারছিস কি? হ্যাঁ, বল টল নিয়ে উঠিস না, লোককে লেগে যাবে তখন। উঠলেও হালকা বল টল নিয়ে যাস। শোন, বিষয়টা শোন, এই জায়গাটা ইমাজিন কর, এই জায়গাটা কিন্তু ভাবনা চিন্তা করার মতো জায়গা, ভালো করে শোন। এর ক্ষেত্রে মনে হবে যে বলটা সোজা চলে যাচ্ছে, কিন্তু যে নাগরদোলাতে বসে আছে, সে কি দেখবে, যে বল আমার থেকে দূরে যেতে থাকছে, কারণ ও এখানে ছিল তখন বল ওর কাছে ছিল, ও যখন এখানে আসছে তখন বলটা ওর থেকে দূরে, কিছুটা দূরে, ধর 2 সেন্টিমিটার দূরে, যখন এখানে আছে তখন ওর থেকে বলটা 5 সেন্টিমিটার দূরে, এখানে আছে বলটা কত দূরে আছে, 7 সেন্টিমিটার দূরে আছে। তার মানে ওর থেকে বলটা দূরে যেতে থাকছে, ও দেখছে যে আমার কাছ থেকে বল দূরে চলে যাচ্ছে, কিন্তু ও তো বলের উপর ফোর্স অ্যাপ্লাই করেনি, ও জাস্ট বলটাকে ছেড়ে দিয়েছিল। কি বুঝতে পারছিস ব্যাপারটা?
এ কি করেছিল, বলটাকে ছেড়ে দিয়েছিল, বল ছুড়ে দেয়নি, তার মানে ওর উপরে কোনো বল প্রয়োগ করেনি, কিন্তু তবু ওর থেকে বলটা দূরে চলে যাচ্ছে, তাহলে ওর মনে হতে পারে যে কোনো ভূতের বল হয়তো কাজ করছে, কেউ ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে দূরে, হতে পারে কিনা মনে, বুঝতে পারলি ব্যাপারটা? কিন্তু যে নিচে আছে তার ক্ষেত্রে লজিক আছে যে না, এটা গতিজাড্যের জন্য স্পর্শক বরাবর চলে গেল, এর কোনো সমস্যা নেই। হুম। আচ্ছা, ওটার ক্ষেত্রে ওর জাড্য এতটাই কম যে ও হাওয়ার দ্বারাই বাধা পেয়ে যাচ্ছে, ওগুলোতেই থেকে যাচ্ছে। তোকে একটা ভারী বল টল নিতে হবে যে হাওয়ার বাধাটাকে অতিক্রম করে যেতে পারবে, বোঝা গেছে? পাথর নিয়ে নিবি, কিন্তু লোকজন দেখিস, হ্যাঁ, ধর এক্সপেরিমেন্ট করতে গিয়ে তুই জেলে ঢুকে গেলি, ওগুলো না হয়ে যায় আবার। যে চালাচ্ছে ধর ওর ওর মাথাতেই পড়ে গেল, আর তারপরে তুই ঘুরছিস সারা জীবন, থামানোর কেউ নাই। ক্লিয়ার হলো? এই জায়গায় আমি কি বোঝাতে চাইছি বলতো, এই যে বেচারা এর মধ্যে বসে আছে, ওর তো ভয় ঢুকে যাবে যে কে বলের উপর ফোর্স অ্যাপ্লাই করেনি, অথচ বল পিছন দিকে যেতেই থাকছে। অ্যাকচুয়ালি ওর ক্ষেত্রে একটা বল কাজ করছে, যে বলটার নাম হচ্ছে অপকেন্দ্র বল। কি নাম বলতো? অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল কখন কাজ করে? অপকেন্দ্র বল কোনো অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কাজ করে। বুঝলাম না কি জিনিস নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র সম্পর্কে জানিস তো? দুই প্রকারের হয়, একটাকে বলবো জড়ত্বীয়, আর একটাকে বলবো অজড়ত্বীয়, ইনার্সিয়াল এবং নন ইনার্সিয়াল। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলবো? যদি কোনো নির্দেশতন্ত্র স্থির থাকে বা সমান বেগে চলতে থাকে, তাহলে সেই নির্দেশতন্ত্র, এই এগুলো বুঝ, এগুলো বুঝ, যদি কোনো নির্দেশতন্ত্র স্থির থাকে বা সমবেগে চলতে থাকে, তাহলে তাকে বলবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। সেই ক্ষেত্রে নিউটনসের ল খুব ইজিলি তুই ব্যবহার করতে পারবি, ইউজ করতে পারবি। যদি কোনো নির্দেশতন্ত্র ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে তাকে বলবো আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। যেমন এটা হচ্ছে একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, এই যখন এর ভেতরে ঢুকে আছে, যে প্রাণীটা নাগরদোলার মধ্যে বসে আছে, ওর ধর ও ধর আশেপাশে কিছু বুঝতে পারছে না যে ও ঘুরছে কি ঘুরছে না। যেমন তুই পৃথিবীর উপরে আছিস, তুই কি বুঝতে পারছিস যে ঘুরছিস বনবন করে? ঘুরছিস কি? মঙ্গল গ্রহে চলে যাবি, তখন তুই দেখতে পাবি যে হ্যাঁ আমার বাপ দাদারা ঘুরছে এরকম ভাবে, তাই না? তো তুই যেমন বুঝতে পারছিস না, ওইরকম ভাবে ইমাজিন কর যে নাগরদোলাটা এতটাই বড় যে ওর মধ্যে বসেও বুঝতে পারছে না যে ও ঘুরছে, তাহলে ওর তো মনে হবে যে বল আমার কাছ থেকে দূরে কেন চলে যাচ্ছে। একটা পিঁপড়াই ধর, যার জ্ঞান হুঁশ আছে, ফিজিক্স টিজিক্স পড়াশোনা করে, ও ধর একটা পিঁপড়া ধর নাগরদোলার উপরে বসে আছে, ওকে বুঝতে পারবে যে আমি নাগরদোলাতে ঘুরছি, ও দেখবে যে আমি এখানে বাস করি, আমার কাছ থেকে বল দূরে চলে যাচ্ছে, বলটাকে ছেড়ে দিলাম দূরে চলে যাচ্ছে। তাহলে ওর ক্ষেত্রে যে বলটা কাজ করবে বাইরের দিকে, তাকে বলবো অপকেন্দ্র বল। এবং এটা কার ক্ষেত্রে কাজ করবে? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কাজ করবে। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে যে নির্দেশতন্ত্র ত্বরণ সহ গতিশীল, এই যে বৃত্তপথে ঘুরছি এর মধ্যে ত্বরণ কাজ করছিল না, সেন্টারের দিকে ত্বরণ ছিল তো, তার মানে এটা হলো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এরকম আরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি। বাস অথবা ট্রেন না উঠে থাকলেও চলবে। মনে করো এটা হচ্ছে ট্রেনের কামরা। কামরা বলতে ট্রেনের মধ্যে যেখানে যে বগিতে তুই উঠে গেছিস, বগি তো বলে না, কামরা বলে। এরকম কয়েকটা চাকা আছে, ঠিক আছে? এবার ধর মেঝেতে, এটা মেঝে, মেঝেতে মনে করো একটা ভারী বল রাখা আছে। মেঝে একদম পরিষ্কার মেঝে, হ্যাঁ, নোংরা না। ওই জেনারেলে উঠিস নি কিন্তু, এসি 2A 3A এগুলোতে ধর উঠেছিস। তো পরিষ্কার মেঝের উপরে একটা বল রাখা আছে, আর ট্রেন জাস্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এবার ট্রেন হঠাৎ করে স্টার্ট হবে, চলতে শুরু করবে। যখনই ট্রেনটা সামনের দিকে চলতে শুরু করে, তুই দেখবি বলটা একটু হলেও পিছন দিকে পিছিয়ে যাবে। এবার তুই তুই যখন ট্রেনের মধ্যে থাকবি, তুই ধর বুঝতেই পারছিস না যে ট্রেন চলতে শুরু করেছে, তুই ট্রেনের মধ্যে আছিস, ট্রেনটাই তোর কাছে পৃথিবী সবকিছু, ট্রেনের বাইরে জীবনে তুই দেখিস নি, ধর কারাগারে বাস করিস, ওই ট্রেনের মধ্যে তোকে রেখে দিয়েছে 10 বছর ধরে, তো তুই আশেপাশে কিছু দেখতে পাচ্ছিস না। তোর কি মনে হবে যে এই বলটা হঠাৎ করে পিছন দিকে পিছিয়ে গেল? কিন্তু যে প্ল্যাটফর্মের বাইরে আছে, সে তো বুঝতে পারছে যে বল ওখানে ছিল, ট্রেন এগিয়ে গেছে, বল ওর গতিজাড্য স্থিতিজাড্য মেনটেন করেছে, তাহলে ওর ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু তুই যে ভেতরে আছিস, তোর কি মনে হচ্ছে বলটা অকারণে পিছনে চলে গেল? নিউটন বলে গেছিল যে বল প্রয়োগ না করলে কেউ যাবে না, আর এর উপরে ফোর্স অ্যাপ্লাই হলো না, অথচ ও পিছন দিকে পিছিয়ে গেল, তোর ভয় ঢুকে যাবে ভিতরে। তো এইখানে হচ্ছে অপকেন্দ্র বলটা কাজ করে। এই বলটাকে কি বলবো আমরা? অপকেন্দ্র বল। বোঝা গেল? এখন এটা ত্বরণ সহ প্রথম দিকে চলার পর যখন এই কনস্ট্যান্ট ভেলোসিটি পেয়ে যাবে, যে একদম স্থির ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তখন দেখবি বল আর পেছাচ্ছে না, যেখানে থাকার সেখানে থেকে গেছে। তো ওটা হলো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। মানে সমবেগ অথবা স্থির অবস্থায় যদি থাকে, তাহলে জড়ত্বীয়, বল আগাবেও না পিছাবেও না। কিন্তু হঠাৎ করে যদি চলতে শুরু করে, তাহলে সেটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, তখন বল পেছনের দিকে একটা ফোর্স ফিল করবে। এটাকেই ব্যাখ্যা করার জন্য এই বলটার আমরা হেল্প নিই, যাকে আমরা অপকেন্দ্র বল বলি। বৃত্তপথে এই অপকেন্দ্র বলের মান অভিকেন্দ্র বলের সমান হয়। কি বুঝতে পারলি? এটা কার সমান হয়? অভিকেন্দ্র বলের সমান হয়। তাহলে অপকেন্দ্র বল কোথায় আমরা ইউজ করব? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে ইউজ করব। বাকি আমরা ইনার্সিয়াল ফ্রেম বা জড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকলে এই অপকেন্দ্র বলের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে? ওকে, বুঝে গেছিস অনেকটাই। চ্যাপ্টার কমপ্লিট। হ্যাঁ দাদা।
না, সাথে সাথে নিচে পড়বে না। যদি নাগরদোলার মধ্যে স্পিড যথেষ্ট থাকে ওটা বোঝার মতো, তাহলে এই বলটা একটু হলেও স্পর্শক বরাবর যাবে ওপরের দিকে। তোর নাগরদোলায় যত স্পিড থাকবে এ তত উঁচুতে উঠবে। এবার নাগরদোলা ধীরে ধীরে ঘুরছে আর তুই এভাবে বল ছেড়ে দিলি, তাহলে একটু উঠে পড়ে যাবে, যেটা তুই বুঝতেই পারবি না। বুঝলি ব্যাপারটা? স্পিড থাকতে হবে যথেষ্ট। নাগরদোলায় উঠার আগে বলে দিবি যে খুব জোরে ঘোরাবেন, আমার কথা ভাবতে হবে না। হ্যাঁ স্যার। হুম 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 হলো রে, চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। বল বল। এখান থেকে ছাড়তে গেলে এদিকে যাবে, তারপরে নিচে নামবে। এদিকে যাওয়ার পর যখন ওর ইনার্সিয়া শেষ তখন ও নিচে পড়ে যাবে। এক্সপেরিমেন্ট করবি এগুলো? হুম, আমাকে নিয়ে যাবি, ঠিক বলেছিস। তোরা নিচ থেকে দেখবি, আমি ওখানে বসবো, তাই তো? বলির বকরি আমি হবো। ঠিক আছে, যাক এগুলো তো বুঝিয়ে দিয়েছি, তারপরে আমার যা হবে হবে নাকি রে? পরবর্তী প্রজন্মকে তোরা বুঝাবি। চল কয়েকটা প্রবলেম করি এর উপর ডিপেন্ড করে, এগুলোর উপর বেস করে কিছু প্রবলেম।